দর্শক, এবারে স্বাগত জানাচ্ছি এখন চারদিকে। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আগামী 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠ করা হবে ঘোষণাপত্র। শনিবার সন্ধ্যার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের তথ্য জানান। তাদের ফেসবুক পোস্টে বলা হয়, কমরেডস, 31 ডিসেম্বর এখন না হলে আর কখনোই নয়। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক মাধ্যমে লেখেন যে কমরেডস নাও অর নেভার। সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বিষয়টি জানান দেন। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেছেন, 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার বিকেল 3টা, এখনই সময় বাংলাদেশের জন্য। জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ বলে জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, গণহত্যার বিচার এমনভাবে করা হবে যেন ভবিষ্যতে কেউ এ নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এদিকে আগামী 1 বছরের মধ্যে জুলাই গণহত্যার শীর্ষ অভিযুক্তদের বিচার কাজ শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ঐক্যে ফাটল বিচারে প্রধান চ্যালেঞ্জ হতে পারে। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে মিলনায়তনে ফোরাম অব বাংলাদেশ স্টাডিজ আয়োজিত সংলাপের দ্বিতীয় দিনে তারা এসব কথা বলেন। দেশব্যাপী সকল কিছুর বিচার আমরা করতে চাই, এই ট্রাইব্যুনালের পক্ষে সেই বিচার সম্ভব নয়। ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। আমরা সেই কারণে এই গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই, করতে সক্ষম বলে আমরা মনে করি। মাস্টার মাইন্ড আছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা বাংলাদেশের সিভিলিয়ান পপুলেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন, নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, এমনকি রাজনৈতিক দলকে ব্যবহার করে সেক্সুয়াল অ্যাবিউজও করেছেন, ধরে নিয়ে যে মানুষকে ধর্ষণ করেছেন, তাদের বিচার ওই অপরাধ ট্রাইব্যুনালের মধ্যে হবে, সেখানে আইনগত কোনো বাধা নাই। গণহত্যার বিচার করা, কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই। আমার যে প্রসিকিউশন টিম আছে, আমাদের যে ইনভেস্টিগেশন টিম আছে, আমার আস্থা আছে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে অন্তত 3টা বড় লক্ষ্য আছে। একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে নির্বাচন। এদিকে জাতীয় সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন যে রোহিঙ্গাদের প্রকৃত বাসভূমিতে শান্তিপূর্ণ অবস্থান না থাকায় আগামী 2 থেকে 6 মাসে কোনো রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব নয়। এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এছাড়াও বাংলাদেশকে ভিন্ন রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক থেকে বেরিয়ে বহুপাক্ষিক সম্পর্ক স্থাপনে জোর দিতে হবে। আর নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের অভ্যন্তরীণ নয় বরং ভূ রাজনৈতিক। We are going through a big challenge. আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু they will go through big challenge. You have a new neighbor, not new neighbor, but you have a different kind of neighbor. তার সাথে আপনার কি যোগাযোগ হবে, এটা যদি ফার্স্টেস্ট যদি আমরা গ্রো করতে না পারি, we will be in trouble from there also. এত যে শত্রুতা চীন এবং ভারতে, তাদের মধ্যে বাণিজ্যের পরিমাণটা আপনারা শুধু খেয়াল করে দেখবেন, $100 বিলিয়ন বেশি। কাজে আমাদের স্বার্থ আছে প্রতিটি দেশের সাথেই, এবং আমাদের আরেকটি স্বার্থ আছে যেটা, যেহেতু আমরা মেজর প্লেয়ার না ইন্টারন্যাশনাল অ্যারিনাতে, কাজে আমাদেরকে এক ধরনের ব্যালেন্স মেনটেন করে চলতে হবে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরাকানের সময়েও রোহিঙ্গারা বিতাড়িত হচ্ছে এখনো। সেখানে তো ওই মিয়ানমার রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নাই। কাজেই আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে, না হলে কিন্তু তোমাদের শান্তিও থাকবে না। এটা আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি। একটা ব্রডার কনসেনসাস আছে প্রত্যেকটি দেশে, সরকারি দল, বিরোধী দল, অন্যান্য দল যারা আছে, তারা দেশের স্বার্থে, দেশের সিকিউরিটির স্বার্থে, দেশের পররাষ্ট্রনীতির স্বার্থে একটা
একটা ব্রডার কনসেনসাসের মাধ্যমে তারা কাজ করে, নট দ্যাট তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, ডিফারেন্স থাকবে, বাট একটা ব্রডার কনসেনসাস থাকে। বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। আমাদের ফরেন পলিসি সিকিউরিটি ইস্যুর উপর আমরা সেটা করতে পারিনি। আই থিঙ্ক ইটস অ্যাবাউট টাইম যে আমরা এই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত অন্তত বর্ডার ইস্যুতে আমরা করতে পারি কিনা। সংস্কার চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টির আলোচনা সভায়। আরও বলেন, দীর্ঘদিন একটি অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না। দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে আসবে যদি একটি নির্বাচিত সরকার ক্ষমতায় থাকে। আপনাদের সবসময় মনে রাখতে হবে যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান, সংস্কার করবেন, সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে। এটাই হচ্ছে এক প্রধান কাজ করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয়, রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে, সহযোগিতা করেই চলেছে। আপনারা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো কথাবার্তা বলছেন না, সহযোগিতা এইভাবে করছেন না। সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন মাহমুদ টুকু। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া প্রজন্ম দলের আয়োজিত একটি আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট না থাকায় তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। 4 মাস অতিবাহিত হলেও মানুষ বর্তমান সরকারের কোনো উন্নতি দেখছে না বলেও উল্লেখ করেন তিনি। এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। আজকে আমরা সর্বখানে ব্যর্থ হচ্ছেন। সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগে, কেমন করে আগুন লাগে, কোথায় আপনার গোয়েন্দা বাহিনী? জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে অন্য কোনো এজেন্ডা বাস্তবায়ন করলে অন্তর্বর্তী সরকারকেও মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ডক্টর রুহুল কবির রিজভী। রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। রাজশাহী নগরীর সিএনবি মোড়ে জেলা পরিষদ মিলনায়তনে ওলামা দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, এখনও চাল ডালের দাম কমেনি, খাদ্যদ্রব্যের দাম কমলেও জনমনে অন্তর্বর্তী সরকারকে সমর্থন নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে। তিনি বলেন যে আনুপাতিক হারে নির্বাচন করলে অন্তর্বর্তী সরকার যে সংস্কার কথা বলছে তা সম্ভব নয়। এদেশের মানুষ এমন নির্বাচন পদ্ধতিতে অভ্যস্ত না বলেও জানান তিনি। এর আগে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা সাধারণ জনগণ ও প্রান্তিক পর্যায়ের নেতাদের কাছে পৌঁছে দেওয়ার কৌশল নিয়ে আলোচনা করেন বক্তারা। এখনো কিন্তু চালের দাম কমেনি, এখনো ডালের দাম কমেনি, এখনো সোনালী মুরগির দাম গত 2 দিনে 30 টাকা বেড়েছে, 320 টাকা থেকে 350 টাকা হয়েছে। আপনার চিনির দাম কমেনি। জনপ্রত্যাশা, জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না। নমিনেশন বাণিজ্য ও ভোট ডাকাতি রোধে জামায়াতে ইসলামী আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার বিকেলে চাঁদপুর পৌর বাস স্ট্যান্ডে জামাতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশে টাকা পয়সা ক্ষমতা নিয়ে মারামারি হয়, মনোনয়ন নিয়ে বাণিজ্যের সুযোগ তৈরি হয়, যার ফলে সৃষ্টি হয় অরাজকতা। এগুলো ঠেকানোর জন্যই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের প্রয়োজন বলে জানান তিনি। তবে সংস্কারের পরেই নির্বাচনের তাগাদা দেন তিনি। মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনের তারিখ ঘোষণা করা প্রয়োজন বলেও জানান জামাতের এই নেতা। আমাদের দেশে এই টাকা পয়সা আর ক্ষমতা নিয়েই মারামারি হয়, ভোট ডাকাতি হয়। ইলেকশন বাণিজ্য, নমিনেশন বাণিজ্য করার ফলে এরা আবার পরে টাকা উঠায়, দেশে অরাজকতার সৃষ্টি হয়, মারামারি হয়। এই জন্য এটা ঠেকানোর জন্যই, নমিনেশন বাণিজ্য বন্ধ করার জন্যই
আর এই ভোট ডাকাতি করার এই পরিবেশ থেকে জাতিকে উদ্ধার করার জন্য ভয়াবহ আগুনের ঘটনায় সচিবালয়ের নিরাপত্তা বিবেচনায় অন্যান্য সকল বেসরকারি পাসের পাশাপাশি সাংবাদিকদের প্রবেশও সীমিত করা হয়েছে। তবে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয় যে আগের অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করা হচ্ছে, আর তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন আবেদন আহ্বান করা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর কাছ থেকে। শনিবার প্রেস উইং থেকে জানানো হয় যে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী প্রবেশ কার্ড পাবেন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত চলমান থাকার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রবেশাধিকারের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সিদ্ধান্তটি সাময়িক উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে কোনো ম্যাজিক নেই। শনিবার সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ানোর চেষ্টার পাশাপাশি খুন ছিনতাইয়ের মতো অপরাধ দমনেও কাজ করছে বলে জানান আইজিপি। কি অবস্থা থেকে পুলিশ কোত্থেকে উঠে এসে আমরা কাজ করতে হচ্ছে, মানে তাদেরকে আগে জাগিয়ে তোলা, আস্থাটা ফিরিয়ে আনা, মনোবলটা ফিরিয়ে আনা মানুষের কাছে। এখনও মানুষ কিন্তু আমরা চাই যে আরও বেশি কাছে যাই, মানুষ আরেকটু আমাদেরকে সহযোগিতা করুক, গ্রহণ করুক। আমরা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরও সাহায্য চাচ্ছি, তারা যেন আমাদেরকে সাথে নিয়ে কমিউনিটির কাছে আরেকটু প্রচেষ্টা ওনারা চালান নিয়ে যেতে। সচিবালয়ে আগুন দেওয়ার পেছনে যারা জড়িত তাদের নাম প্রকাশ করে অনতিবিলম্বে সচিবালয় থেকে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। যাতে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় তিনি বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। শুধু আগুন নয়, আরো খেলা করতে পারে যদি এদেরকে না সরা, এদেরকে সরাতে হবে, কারো কথায় নয়। নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মঈন ফখরুদ্দিনের মতো আরেকটি জালে যেন আপনি না পড়েন। আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলো ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে চায়। সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন থেকে এই ডাক দেওয়া হয়। অধিবেশনে যোগ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ভারতের আগ্রাসনের কথা তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি ওঠে। ভবিষ্যতে ইসলামী দলগুলোকে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির দাবি করেন যে তাদের দলের 11 জন শীর্ষ নেতাকে বিচারের নামে ফাঁসি ও জেলখানায় হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। অভিযোগ করেন জনগণের 26 লাখ কোটি টাকা লুটপাট ও পাচার করে দেশকে তলানিতে নিয়ে গেছে বিগত সরকার। পতিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন, হাসিনার পতনের লড়াই শেষ, তবে ভোটের অধিকার নিশ্চিত করে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে সমৃদ্ধি আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষ তারা সাহসের সাথে তাদের কথাগুলো বলবে। স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার পরে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কিন্তু আসলে মূলত ভারতেরই সরকার ছিল। তার সমস্ত কার্যক্রমগুলো এবং যত তাদের পরিচালনায় আমরা লক্ষ্য করেছি ভারতের সুবিধাই তার থেকে প্রকাশ পেয়েছে। ইসলামী সংগঠনগুলো আগামীর বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আমাদের যে অভিন্ন লক্ষ্য আল্লাহর দ্বীনকে বিজয়ী করা, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে সংগ্রাম, এই সংগ্রামে আমরা ইস্পাত কঠিন একটি ঐক্য গড়ে তুলতে চাই। গণতন্ত্র মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে
যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। কেউ হঠাৎ করে বলতে পারবেন না যে গত 16-17 বছর আপনাকে শান্তিতে বাড়িতে ঘুমোতে পেরেছে। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। এবারকার এই বিপ্লবের পরে অনেকে উস্কানি দিয়েছিল, তারা ওত পেতে অপেক্ষা করছিল যে বাংলাদেশে একটা ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দায়িত্ব নিয়ে সমস্ত ইসলামী দল তারা পাহারাদারের দায়িত্ব পালন করেছে। আর যেন আলিম ওলামা ইসলামী দলগুলোর মাথার উপরে কেউ কাঁঠাল ভেঙে খেতে না পারে, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। বৈষম্যবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করে আটক হওয়া 186 আরব আমিরাত ফেরত প্রবাসীকে 50,000 টাকা করে সহায়তা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসীদের এই চেক হস্তান্তর করা হয়। এ সময় আর্থিক অনুদান নয়, বরং আবারও বিদেশ পাঠানোর দাবি জানান প্রবাস ফেরতরা। একই সঙ্গে তাদের কারাগারে পাঠাতে সহায়তাকারী দুবাই আওয়ামী লীগ নেতা ও হাইকমিশনের কর্মকর্তাদের বিচার দাবি করেন তারা। এ সময় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে চাইলেই ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না জানিয়ে সব সমস্যা সমাধানে রোববার আবার আলোচনার আশ্বাস দেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। কোনো কূটনীতিকের আচরণ ছিল খুবই শত্রুভাবাপন্ন। তা আপনারা এইভাবে কথা না বলে আপনারা যদি একটা লিস্ট করেন যে উনার বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে, এটা তদন্ত করা হোক, এটা যদি আমাদেরকে দেন আমরা ফরেন মিনিস্ট্রিতে পাঠাতে পারি। মুখের কথায় তো ভাই একটা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। আপনারা একটা সুন্দর একটা চিঠি ড্রাফট করে দরকার হলে আমাদের সাহায্য নেন, আমাদেরকে দেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিব। আমি মনে করি আপনাদের এই বিপদের সময় যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত। আগামী দিনের পরিবেশগত চ্যালেঞ্জগুলো তরুণরাই মোকাবেলা করবে উল্লেখ করে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন যে পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখেই সব ধরনের উন্নয়ন কার্যক্রম করতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরিবেশবাদী সংগঠন মিশন গ্রিন বাংলাদেশ ও জেসিআই ঢাকা মেট্রোর আয়োজনে এনভায়রনমেন্টাল ইনোভেশন সামিট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। এছাড়াও পরিবেশ ও জলবায়ু সহনশীল নানান উদ্ভাবনী কাজে ভূমিকা রাখায় এখন টেলিভিশনের মাহমুদ রাকিব সহ 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এতে দেশের 70টির বেশি সংগঠনের প্রায় 4 শতাধিক পরিবেশকর্মী অংশ নেন। দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন ও প্যানেলে আলোচনা হয়। এতে টেকসই ভবিষ্যতের জন্য সবুজ প্রজন্মকে ক্ষমতায়ন, ন্যায্য শক্তি স্থানান্তরে, উদ্ভাবনী সমাধান, পরিবেশ ও ইনোভেশনে CSR কিভাবে ভূমিকা রাখতে পারবে সে বিষয়ে আলোচনা করা হয়। নদী বাঁচাতে প্রয়োজনে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার দুপুরে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে নদী বাঁচাতে যুব সম্মেলনে উপদেষ্টা আরও বলেন, তালিকা করে পরিবেশ দূষণকারীদের চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি 5 আগস্টের পর গাজীপুরে অবৈধভাবে দখল হওয়া 88 একর বনভূমি উদ্ধারে অভিযান চালানো হবে। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সমন্বয়ে আয়োজিত এই যুব সম্মেলনে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী ও প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে পরিবেশ সমস্যা, বনভূমি দখল ও নদীর দূষণ নিয়ে মতামত দেন তারা। আমার 64টা জেলায় লাখে লাখে দূষণকারী, আমার ওইদিকে না যেয়ে আমি যদি একটু ফোকাস থাকি যে লবণবহ নদী যারা দূষণ করছে তাদেরকে আমি অনলাইন মনিটরিংয়ের আন্ডারে আনবো এবং আপনারা নিয়মিত পানি পরীক্ষা করবেন। প্রয়োজনে আমরা নদী বাঁচাতে 2-1টা শিল্প কারখানা বন্ধ করে দেব। আইন না মেনে তো শিল্প কারখানা চালানোর কোনো সুযোগই নেই। প্রাণী সম্পদ মন্ত্রণালয় বিগত সরকারের আমলের দুর্নীতি তদন্ত করে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার বিকেলে সিলেটের ঢিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করেছে, তাই প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংস্কার ও বিচার কাজ একসঙ্গে চলবে। এছাড়া সিলেটে বন্যা আক্রান্ত এলাকাগুলোতে প্রাণীদের জন্য বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
আমরা সেগুলো সবই দেখছি এবং এই সরকারের তো কাজই হলো যে সংস্কার করা এবং যেগুলো ভুলভাল কাজ হয়েছিল, অনেক শুধু দুর্নীতি এমন না যে টাকা পয়সার, এমন অনেকগুলো কাজ যেমন হয়নি, হ্যাঁ, শুরু করেছে একদিন হয়ে তারপর ফেলে রেখেছে, এই যে সম্পদ নষ্ট করা। এবং আপনারা তো জানেন যে মৎস্য প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের যোগান দেয়, আমিষের যোগান দেয়। তো এখানে কোনো প্রকার দুর্নীতি সহ্য করা বা কোনো রকম ব্যবস্থা সহ্য করা আমরা এটা করতে দেব না। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি চালু রাখা ও প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে অনশন করছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। শনিবার সকালে বাংলা মোটরে কর্মসূচিতে কর্মচারীরা অভিযোগ করেন, গুটি কয়েক কর্মকর্তার কারসাজিতে বন্ধ হচ্ছে 2 যুগের বেশি সময় ধরে চলা লাইব্রেরির কার্যক্রম। আর্থিক সক্ষমতা থাকার পরেও কেন পাঠক তৈরির এই কার্যক্রম বন্ধ করা হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সঙ্গে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তারা। এ সময় অনশনস্থলে আসেন ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের পরিচালক। জানান, প্রথম দফায় 2020 থেকে 2022 সাল পর্যন্ত এবং দ্বিতীয় দফায় 2023 থেকে 2024 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কর্মসূচির মেয়াদ বাড়ানো হবে। পরবর্তীতে মন্ত্রণালয় কিছু না জানানোয় বন্ধ করে দেওয়া হচ্ছে এই প্রকল্প। গুটি কয়েক কর্মকর্তার যে গোড়ামিতে এই কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, এই জন্য আজকে আমরা শান্তিপূর্ণ অনশন করতে যাচ্ছি। এদের অপসারণ করলে তাহলে বিশ্ব সাহিত্য কেন্দ্রটাকে সংস্কার আমরা করতে পারবো। কর্মীদের আশ্বস্ত করছি না, আমরা এটা জনগণকেও বলতে চাই, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, যত স্বল্প সময়ের মধ্যে সম্ভব এটা আমরা চালু করার জন্য সরকারের সঙ্গে চেষ্টা করব। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 104 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে 33 জন ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি এলাকায় 43 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে 12 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, ময়মনসিংহ বিভাগে 3 জন, রাজশাহী বিভাগে 3 জন ও খুলনা বিভাগে 2 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 1,68,জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন 570 জন ডেঙ্গু রোগী। টাঙ্গাইলের ঘাটাইল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির 400তম শাখা উদ্বোধন করা হয়। শাখাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সহ গণ্যমান্য অনেকেই। এ সময় গভর্নর বলেন যে দেশের জনসংখ্যার প্রায় 1/4 ইসলামী ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত। 400তম শাখা উদ্বোধন এই ব্যাংকের একটি বড় অর্জন। ব্যাংক খাত নিয়ে যে সংশয় মানুষের মাঝে সৃষ্টি হয়েছিল তা দূর হতে শুরু করেছে। এ খাতে যে ধস নেমেছিল সেখান থেকে ফিরিয়ে আনতে কাজ চলছে। যে অবস্থা ছিল 5 মাসে 4 মাসে, সেই অবস্থা থেকে ব্যাপকভাবে উত্তর ঘটিয়ে ফেলেছি। এই ব্যাংক আর পেছর দিকে তাকাবে তার সামনের দিকে তা আমি মনে করি ইসলামী লাগিয়ে আপনারা গ্রাহক কাছে 1,70,00,000 অ্যাকাউন্ট হোল্ডার আছে 2,20,00,000। ফ্রিজ এসি টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করেছে ওয়ালটন। দেশজুড়ে কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করল বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়ালটন। এবার পেয়েছে বেস্ট অ্যাওয়ার্ড 2024। বাংলাদেশ ব্র্যান্ড ফ্রাম আয়োজিত বেস্ট অ্যাওয়ার্ডের 16তম আসরে এই পুরস্কার জিতেছে ওয়ালটন শিল্প পরিবার। শনিবার রাতে রাজধানীর এক হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে পুরস্কার বিতরণে উপস্থিত ছিলেন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ সহ অনেকেই। দেশসেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে
ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারদের প্রতি কৃতজ্ঞতা জানায় ওয়ালটন। বলেন, বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের লক্ষ্যে শুরু হলো নহর ইনিশিয়েটিভস ডিজিটাল ফেলোশিপ 2025। শনিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে ইউনিভার্সিটি অব স্কলার্সের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। আয়োজকরা জানান যে এই ফেলোশিপের মাধ্যমে 10 মাস প্রতিবন্ধী ব্যক্তিরা ডিজিটাল মার্কেটিং, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নের মতো বিষয়ে কয়েক মাস পড়াশোনা শেষে বিশ্বের বিভিন্ন কোম্পানিতে পেইড ইন্টার্নশিপের সুযোগ পাবেন। বাংলাদেশ থেকে 50 জন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট 200 জন এতে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ, ব্রুনাইয়ের ভারপ্রাপ্ত হাই কমিশনার রজিমি আবদুল্লাহ, ইউনিভার্সিটি অব স্কলার্সের ভাইস চেয়ারম্যান আরিফুল হক সোহান সহ বেশ কয়েকজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। So I just want to go for health and progress. অবশেষে দাবি পূরণের আশ্বাসে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। এতে সকাল থেকে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার আশা ব্যবসায়ীদের। নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা সহ চাঁদপুর জাহাজে 7 নাবিক হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলে নৌ শ্রমিকদের কর্মবিরতি। পরে শনিবার রাত 9:30টার দিকে নৌ শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তবে ধর্মঘটে সারা দেশে নৌপথ বন্ধ থাকায় পণ্য পরিবহন, খালাসসহ নৌ বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ছিল 25টি মাদার ভেসেল ও 35টি লাইটার জাহাজের 5 লাখ টনের বেশি খোলা পণ্য। এছাড়া সিরিয়াল নিয়ে খালি পড়ে আছে 60টি লাইটার জাহাজ। যশোরেও অনির্দিষ্টকালের কর্মবিরতিতে আটকে আছে বিভিন্ন পণ্যবাহী 3 শতাধিক জাহাজ। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দরও, যার প্রভাবে উত্তরাঞ্চলের 16 জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহে সংকট দেখা দেয়। শিল্পাঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তায় কাজ করতে পেরে সেনাবাহিনী গর্বিত বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান। সাফার গল্ফ ক্লাবে 9ম ওয়ালটন কাপ গল্ফ টুর্নামেন্টে পুরস্কার বিতরণের সময় তিনি এই কথা বলেন। তিনি বলেন যে 5 আগস্ট পরবর্তী অরাজক পরিস্থিতিতে সেনাবাহিনী শিল্প কারখানা রক্ষা করেছে, যে কারণে কারখানাগুলোতে উৎপাদন বজায় রাখতে পেরেছে। দেশ ও দেশের কল্যাণে সেনাবাহিনী কাজ করে যাবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন 81 পদাতিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ, ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান SM নুরুল আলম রিজভী সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমরা কাজ করছি বলেই 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে যে অরাজক পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছিল, এই সময় কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলোকে রক্ষা করেছি এবং সেই ইন্ডাস্ট্রিগুলো তাদের মূল ভিতে এখনো দাঁড়িয়ে আছে এবং তারা উৎপাদন বজায় রেখেছে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে বরিশাল বিভাগের সিভিল সার্জন সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সভায় অংশ নেন বিভাগের 6 জেলার সিভিল সার্জন, 42টি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা। এ সময় নির্মাণাধীন শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অপরিকল্পিতভাবে ভবন নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, জনবল ও চিকিৎসা সরঞ্জামাদি প্রস্তুত না করে হাসপাতাল চালু করা সম্ভব হবে না। জনসংখ্যার তুলনায় জনবল আমাদের খুবই সীমিত। এছাড়াও অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে, এগুলোর সাথে নিয়ে আমাদেরকে এগোতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের দোরগোড়ায় আমাদেরকে পৌঁছে দিতে হবে। এখন আপনারা যারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন, যারা আমাদের রিপ্রেজেন্টেটিভ, তাদের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে আলোচনা করে সার্বিক অবস্থাকে কিভাবে আরো উন্নত করা যায়, সেই জন্য আমাদের আজকে মতবিনিময় সভা।
খুলনার তাবলিগি মারকাজ মসজিদে সাতপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়েছেন নগরের উলামায়ে কেরাম ও আলেমদের একাংশ। শনিবার সংবাদ সম্মেলনে এই দাবি জানান মারকাজ উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া। এ সময় তিনি বলেন যে গেল 17 ডিসেম্বর টঙ্গীতে দুঃখজনক ঘটনার পরে কাকরাইল মসজিদে তাবলিগের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। এর ধারাবাহিকতায় খুলনায় তাদের কার্যক্রম বন্ধের জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়া হয়। ইসলামের সঠিক চর্চা করছে আলো পাবলিকের 4 বছর পর আবারও জাহাজ রপ্তানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। আমিরাতের মারওয়ান শিপিংয়ের সঙ্গে গেল বছর 8টি জাহাজ রপ্তানির চুক্তি করে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রায়ান নামের ল্যান্ডিং ক্রাফট জানুয়ারিতে রপ্তানি করা হবে। বাকি 3টি ল্যান্ডিং ক্রাফট, 2টি টাগবোর্ড ও 2টি ওয়েল ট্যাঙ্কার 2025 সালের মধ্যে রপ্তানি করবে ওয়েস্টার্ন মেরিন। নির্মাণ সামগ্রীর ব্যয় বাড়ায় এসব জাহাজের রপ্তানি মূল্য প্রায় $7 মিলিয়ন। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও জাহাজ নির্মাণের অর্ডার পাচ্ছে ওয়েস্টার্ন মেরিন। সরকারি নীতি সহায়তা পেলে রপ্তানি আয় আরও বাড়বে বলে প্রত্যাশা করে প্রতিষ্ঠানটি। 2008 সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মোট 44টি জাহাজ রপ্তানি করেছে, যার মধ্যে এককভাবে 33টি জাহাজ রপ্তানি করেছে ওয়েস্টার্ন মেরিন। এতে রপ্তানি আয় দাঁড়ায় $100 মিলিয়ন। 2020-এ আমাদের লাস্ট দুটো জাহাজ যায় এক্সপোর্টের, তারপর আমরা 23-এ পাই, 23-এ পেয়ে আমরা 24-এ কাজ শুরু করেছি। আমরা 24-25 পর্যন্ত, আমাদের এই বছর তো চলেই গেল, আমরা একটা বানানো হয়ে গেছে, আরও দুটো আমরা আগামী 2-3 মাসের মধ্যে দিয়ে দিব। আমরা এখন তো ইউএই থেকে পাচ্ছি, আমরা জার্মানির সাথে ডেনমার্কের সাথে কাজ করছি, এরা অনেক দূর এগিয়েও গেছি, মোস্টলি ইউরোপ অ্যান্ড মিডল ইস্ট। রাশিয়ার আকাশসীমায় আজারবাইজানের এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চেয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যদিও এর পেছনে নিজেদের দায় স্বীকার করেনি রাশিয়া। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, মর্মান্তিক এই ঘটনায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে ফোন করে ক্ষমা চেয়েছেন পুতিন। এ সময় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান রুশ প্রেসিডেন্ট। এদিকে দুঃখজনক ঘটনা হিসেবে বর্ণনা করেছে মস্কো। তবে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের পেছনে রাশিয়াকে দায়ী করা হলেও এ পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা, যদিও যুক্তরাষ্ট্রের দাবি বিমানটি বিধ্বস্তের পেছনে রাশিয়াই দায়ী। গেল বুধবার রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানটি কাজাখস্তানের বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন নিহত হয়েছেন। প্রাণে বেঁচে যান 29 আরোহী। পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তরক্ষীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে 19 পাকিস্তানি সেনা এবং আফগানিস্তানের 3 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর জানিয়েছে। তবে সীমান্তের কোন অংশে কখন এই সংঘর্ষে নিহতের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এর আগে গেল সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর 24 ডিসেম্বর রাতে আফগানিস্তানে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। ওই হামলায় অন্তত 46 জন নিহত হয়েছেন বলে জানায় তালেবান সরকার। তখন থেকেই দুই সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের দেয়া থার্ড অ্যান্টি মিসাইল সিস্টেম ইয়েমেনের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ব্যবহার করেছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে কয়েকটি সূত্র। বৃহস্পতিবার ইয়েমেনের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালানোর পর হুথিরাও ইসরায়েল লক্ষ্য করে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। জাতিসংঘ বলছে, ইয়েমেনে ইসরায়েলের এই আগ্রাসনে পরিণতি হবে ভয়াবহ সংঘাতে। এদিকে ভয়াবহ বিমান হামলার পর স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে সানা আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের হামলার প্রতিবাদ আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার রাজধানী সানায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার দিল্লির নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়।
এ সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির আরও অনেক নেতা উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শেষ শ্রদ্ধা জানিয়েছেন তারা। আরও ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেও। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় সরকার সারা দেশে 7 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে। কংগ্রেসও দলের সব সরকারি কর্মসূচি এমনকি প্রতিষ্ঠা দিবস উদযাপন আগামী 7 দিনের জন্য বাতিল করেছে। 92 বছরে বৃহস্পতিবার রাত 9:51 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং। ভারতের অর্থনৈতিক সংস্কার স্থপতি নামে পরিচিত মনমোহন সিং 2004 থেকে 2014 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন নিগার সুলতানা জ্যোতি। এর আগে বিসিএলে নারী ক্রিকেটারদের মধ্যে প্রথম সেঞ্চুরিটিও এসেছিল তার ব্যাট থেকে। শনিবার ইস্ট জোনের বিপক্ষে খেলতে নেমে 218 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন অধিনায়ক জ্যোতি। এর আগে ওপেনার দিলারা 102 রান আর তিথির 50-তে ভর করে প্রথম ইনিংসে 354 রান তোলে ইস্ট জোন। জবাবে সেন্ট্রাল জোনের হয়ে 170 রানের ইনিংস খেলেন ওপেনার মুর্শিদা খাতুন। তারই পথ ধরে নিগার তুলে নেন দ্বিতীয় শতক, ফলে 528 রানের সংগ্রহ পায় সেন্ট্রাল জোন। এর আগে মেয়েদের জাতীয় লিগে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি হাঁকে ইতিহাস গড়েন নিগার সুলতানা জ্যোতি। ফিটনেস আর বর্তমান পরিস্থিতির কারণে বিপিএলে অনিশ্চিত মাশরাফি। সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন শেষে এমনটাই জানালেন দলটির কোচ মাহমুদ ইমন। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, ও যদি মানে খেলার মত পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। কথা হয়েছে আপনাদের সাথে? এখনো কথাবার্তা তো চলতেছে ওর সাথে, বাট ডিপেন্ড অন সিচুয়েশন। এটা কি ফিটনেস রিলেটেড ইস্যু নাকি অন্য কিছু? আপনার সাথে কথা মানে কোন জায়গাটায় মানে ক্লিয়ার হতে পারে? এটা কি শেয়ার করতে? আর ফিটনেসের অবস্থা দিয়ে কথাবার্তা হচ্ছে, প্রিপারেশনটা ইম্পর্টেন্ট। শেষ হলো 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। স্পাহানির পৃষ্ঠপোষকতায় এবারের টুর্নামেন্টে সারা দেশ থেকে অংশ নেয় 16টি দল। ফাইনালে টিম এসপেরিয়েন্ট বিডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন টিম ম্যাক্সিমাম। রাজধানীর অলিম্পিক ভবনের মিলনায়তনে এই আয়োজনে ব্রিজ ফেডারেশনের সভাপতি বলেন, বুদ্ধিবৃত্তিকে খেলা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত হতে হবে। গেল 24 ডিসেম্বর শুরু হয় শনিবার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দায় নামল 36তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের আয়োজন। বিজয় দিবস রাগবি টুর্নামেন্টে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী ও নারী বিভাগে SR রাগবি ক্লাব। বিকেল 3:30টায় সমাপনী খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী 50-00 পয়েন্টে SR রাগবি ক্লাবকে এবং নারী বিভাগে SR রাগবি ক্লাব 44-00 পয়েন্টে সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজকে পরাজিত করে। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী রেকর্ড 10বার ও নারী বিভাগে SR রাগবি ক্লাব প্রথমবারের মতো শিরোপা অর্জন করে। প্রতিযোগিতায় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব মৌসুম আলী। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhontv।